হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো আগে আমরা আধুনিক পর্যায় সারণীর যে 100 এমসিকিউ দিচ্ছিলাম তার 55টা কোশ্চেন্স আমাদের করানো হয়ে গেছে। আজকে বাকি প্রশ্নগুলো আলোচনা করছি, তবে আর একটা ভিডিও আসবে তোমাদের 100 এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এর আগে আমি কিন্তু আরও 100 এমসিকিউ করিয়েছিলাম, তো টোটাল 200টা এমসিকিউ এই নিয়ে তোমাদের হলো। যারা যারা অন্য ভিডিওগুলো পেতে চাও, আমাদের পর্যায় সারণীর টোটাল 15 থেকে 16টা ভিডিও আছে, আরও হবে, আরও একটা দুটো ভিডিও হবে। তো যারা পেতে চাও তাদের আমি বলবো নিচে ডেসক্রিপশন বক্সে দেখো প্লেলিস্ট দেওয়া আছে, সেটা ফলো করো, বা যদি কমেন্ট ফলো করো, কমেন্টের ফার্স্ট কমেন্টটাকে ফলো করো, দেখবে ওখানে তোমাদের পিন করে ডব্লিউবি এক্সাম পোর্টালের লোগো দিয়ে তোমরা দেখবে তোমাদের যে সমস্ত লিঙ্কসগুলো ইম্পর্ট্যান্ট এই ভিডিও রিলেটেড সব তোমাদের দেওয়া আছে, ঠিক আছে। তো চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিই, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এরকম ধরনের ভিডিও আমরা একদিন অন্তর একদিন বা 1 থেকে 2 দিন অন্তর একদিন আমরা আপলোড করি। নিচের কোন গ্রুপটিকে হ্যালোজেন গ্রুপ বলা হয়? দেখো, 17th যে গ্রুপ তাকে আমরা বলি হ্যালোজেন গ্রুপ, ঠিক আছে। কারণ 17 গ্রুপে যে মৌলগুলো থাকে তারা সল্ট প্রডিউস করে, ঠিক আছে। তারা কী করে? তারা সল্ট প্রডিউসিং। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সল্ট প্রডিউসিং। 17th গ্রুপটাকে, আচ্ছা একটা জিনিস তার আগে বলে দিই, 16th গ্রুপকে কী বলা হয়? বলা হয় চালকোজেন গ্রুপ, ঠিক আছে। চালকোজেন গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিজেনের গ্রুপ, ঠিক আছে। 17th গ্রুপটাকে কি বলা হয়? হ্যালোজেন গ্রুপ, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট মৌল হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে। হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সল্ট প্রডিউসিং, লবণ উৎপাদনকারী, ঠিক আছে, সল্ট প্রডিউসিং। আচ্ছা, নেক্সট তোমাদের যেটা, সেটা হচ্ছে তোমাদের 18th গ্রুপ, এটাকে বলা হয় নোবেল গ্যাস গ্রুপ। কি বলা হয়? নোবেল গ্যাস, ঠিক আছে, গ্রুপ। এটাকে কি বলা হয়? নোবেল গ্যাস গ্রুপ। আচ্ছা, সরি, নোবেল বানানটা বিএলই হবে, নোবেল গ্যাস গ্রুপ। এটাকে আরেকটা নামেও ডাকা হয় জিরো ভ্যালেন্সি গ্রুপ, ঠিক আছে। কারণ এদের যে মৌলগুলো আছে সেই মৌলগুলো কিন্তু জিরো ভ্যালেন্সির হয়, এটাকে কি বলা হয়? জিরো ভ্যালেন্সি গ্রুপও বলা হয়, শূন্যযোজী মৌল এদেরকে বলা হয়। এই তিনটে ইম্পর্ট্যান্ট, যে তিনটে ফ্যাক্ট লিখে দিলাম তোমাদের। 17th গ্রুপ হচ্ছে এখানে হ্যালোজেন হবে। নেক্সট পয়েন্টটা দেখো, তৃতীয় হ্যালোজেন মৌল কততম পর্যায়ের অংশ? থার্ড। দেখো, আমরা যদি হিলিয়াম, এইটা হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে আমাদের হিলিয়াম, ঠিক আছে। হিলিয়ামের পরে থাকে নিয়ন, আর নিয়নের এই সারিটা হচ্ছে আমাদের ফার্স্ট হ্যালোজেন মৌল শুরু হয়। এই জায়গায় আমাদের আছে ফার্স্ট হ্যালোজেন, যেটা হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে। এই জায়গায় আমাদের আছে ফার্স্ট হ্যালোজেন, যেটা হচ্ছে আমাদের ফ্লোরিন, ওকে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফার্স্ট পর্যায়, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়। এইখানে আছে আমাদের ফ্লোরিন, তৃতীয় পর্যায়ে এখানে আছে আমাদের ক্লোরিন, চতুর্থ পর্যায়ে এখানে আছে আমাদের ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, তারপরে অ্যাস্টাটিন, ঠিক আছে। তোমাদের থার্ড হ্যালোজেন বলেছে ব্রোমিন, তো ব্রোমিন 4th পর্যায়ে অবস্থান করে, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট কিন্তু এই যে অ্যারেঞ্জমেন্টটা করলাম সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। যদি তোমরা নর্মাল যদি লেখা দেখতে চাও তাহলে তোমাদের এরকমভাবে লিখে দিতে হয় যে সেকেন্ড পর্যায়ে অবস্থান করে তোমাদের ফ্লোরিন, ঠিক আছে। থার্ড পর্যায়ে অবস্থান করে তোমাদের ক্লোরিন, তারপর তোমাদের ব্রোমিন হচ্ছে তোমাদের 4th পর্যায়ে অবস্থান করে। ফার্স্ট পর্যায়ে কিন্তু কোনো হ্যালোজেন মৌল নেই, এটা ইম্পর্ট্যান্ট। ফার্স্ট পর্যায়ে কিন্তু কোনো হ্যালোজেন মৌল নেই, প্রশ্ন পড়তেই পারে। 4th পিরিয়ডে অবস্থান করে কিন্তু তোমাদের ব্রোমিন, ঠিক আছে। 5th পিরিয়ডে তোমাদের অবস্থান করে আয়োডিন, আর 6th অবস্থান করে তোমাদের অ্যাস্টাটিন, এটি, ঠিক আছে। এবার 7th কি অবস্থান করে? 7th যেটা অবস্থান করে সেটা আদেও হ্যালোজেন কি না সেটা নিয়ে একটা ডাউট আছে, সেটা আনানসেপ্টিয়াম, সেটা 7th অবস্থান করে, ঠিক আছে। তো আমি যদি লিখছি না, একটু পরে এই সমস্ত কনফিউশন নিয়ে আলোচনা করবো। তো সেকেন্ড পিরিয়ডে ফ্লোরিন, থার্ড পিরিয়ডে ক্লোরিন, 4th পিরিয়ডে ব্রোমিন, তো থার্ড হ্যালোজেন হচ্ছে ব্রোমিন, অবস্থান করবে তোমাদের 4th পিরিয়ডে। 5th পিরিয়ডে আয়োডিন অবস্থান করে, 6th পিরিয়ডে তোমাদের অ্যাসিডিন অবস্থান করে, এটি হচ্ছে এর সংকেত হয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। এই পরের প্রশ্নটা কনফিউজিং প্রশ্ন। উত্তর তোমাদের কোনো বইতে 5 দেওয়া থাকে, কোনো বইতে 6 দেওয়া থাকে। এনসিইআরটি ক্লাস 7-8 বই খুললে তোমরা 5টা পাবে। যখন তোমরা ক্লাস 10 বই খুলবে বা 11 বই খুলবে এনসিইআরটি, তোমরা পাবে ক্লাস 6টা। ইভেন মঞ্জিত কুমার লক্ষ্মী সিংয়ের বইতেও তোমাদের 6টা মৌল লিস্ট করা আছে, অথচ যখন হ্যালোজেনের আলোচনা করা আছে যে প্যারাতে, তাতে বলা আছে 5টা, ঠিক আছে। এটা কেন হয়? দেখো, রেল তোমাদের হয় 6 দেবে অথবা 5 দেবে, 5 আর 6 দুটো একসঙ্গে দেবে না। দ্য অ্যান্সার উইল বি দিস, ঠিক আছে। এটা কেন হয়? কারণ প্রথম আমাদের মৌল হচ্ছে ফ্লোরিন, যার অ্যাটমিক নাম্বার আমরা জানি হচ্ছে 9। তারপর হচ্ছে ক্লোরিন, যার অ্যাটমিক নাম্বার আমরা জানি হচ্ছে 17।
তারপর হচ্ছে তোমাদের ব্রোমিন, যে অ্যাটমিক নাম্বার জানি আমরা 35। তারপর হচ্ছে তোমাদের আয়োডিন, যে অ্যাটমিক নাম্বার জানি আমরা 53। তারপর হচ্ছে তোমাদের ফ্লোরিন ক্লোরিন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমাদের আয়োডিন অ্যাস্টাটিন, ঠিক আছে, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমাদের 85। তো আশা করি বুঝতে পারে 9, 17, 35, 53, 85। হ্যাঁ, এরপরে যেটা থাকে, ঠিক আছে, এখানে আমি লিখছি হচ্ছে ইউএস, আনানসেপ্টিয়াম। আনানসেপ্টিয়াম হচ্ছে কৃত্রিম উপায়ে তৈরি একটি মৌল। একে আমি টোটালি আলাদা করে দিচ্ছি। কৃত্রিম উপায়ে তৈরি, এ কটা হচ্ছে প্রাকৃতিক এবং এদেরকে হ্যালোজেনের মধ্যে রাখতে হবে, এবং এরা ডেফিনেটলি হ্যালোজেন। এই 5টা এক্সট্রা যে আর একটা আছে, যেটা মিলিয়ে 6টা কি 5টা এই নিয়ে ডাউট হয়, সেই একটা এর যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে 117, ঠিক আছে। এটা আদৌ হ্যালোজেন কিনা এটা পরীক্ষার লব্ধ ব্যাপার, অর্থাৎ এখনও এক্সপেরিমেন্ট চলছে এর ওপরে। মেজরিটি বলছে এটা হ্যালোজেন, কিন্তু কিছু কিছু বৈজ্ঞানিক এমন এমন ফ্যাক্ট দেখিয়েছেন যাতে একে হ্যালোজেন কিনা সেটা বলা যায় না। এর মধ্যে তোমাদের বলে রাখি, ফ্লোরিন আর ক্লোরিন হচ্ছে গ্যাসীয়, ব্রোমিন হচ্ছে তরল, আয়োডিন এবং অ্যাসিডিন হচ্ছে কঠিন, আনানসেপ্টিয়ামকেও কঠিন ধরা হচ্ছে, বাট সেটা এখনও এক্সপেরিমেন্টের ব্যাপার। তোমরা যদি উইকিপিডিয়া সার্চ করো ইউএস এলিমেন্ট বলে, এলিমেন্ট লিখতে হবে, তাহলে তোমরা দেখবে যে, কারণ ইউএস অনেক কিছু শর্ট ফর্মও হতে পারে, তো ইউএস এলিমেন্ট বলে লিখবে, দেখবে ওখানে সব ব্র্যাকেটে প্রিডিক্টেড বলে লেখা আছে, যেখানে ডিটেলসটা দেওয়া আছে, দেখবে লিস্ট করে দেওয়া আছে, প্রিডিক্টেড কথা মানে হচ্ছে ধারণা করা হয়েছে, নট কনফার্ম, ঠিক আছে। ওই জন্য এনসিইআরটিতে লিস্ট তো করা থাকে 6টা, কিন্তু লেখা থাকে 5টা। কিন্তু যদি বলে বর্তমানে হ্যালোজেন মৌল কটা, গ্রুপে কটি মৌল হয়, তোমরা বলবে 6টা বা 5টা, 6 বা 5 একসঙ্গে দেবে না, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। নেক্সট পয়েন্টটায় চলো, হ্যালোজেন মৌলগুলির শেষ কক্ষপথে কতগুলি ইলেকট্রন থাকে? 7টা। হ্যালোজেন মৌলগুলোর শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। যেমন তোমাদের ফ্লোরিনের এক্সাম্পল দিয়ে দেখে, ফ্লোরিন যদি ধরো তাহলে তোমাদের 9, ফ্লোরিন ধরলে তোমার 9, তার 2 এবং 7। যদি ক্লোরিন নাও, দুটো এক্সাম্পলই দিচ্ছি, 17, তাহলে এটা কী হবে 2, 8, 7, ঠিক আছে। এভাবে পরেরগুলো চলে। যাই হোক, এই হচ্ছে তোমাদের এক্সাম্পল, এখানে অ্যান্সার উইল বি 7, ঠিক আছে। শেষ কক্ষপথে কটা থাকে? 7টা থাকে। চল নেক্সট পরের প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সবই রেলে পড়া প্রশ্ন। হ্যালোজেন গ্রুপে যত নিচের দিকে নামা যায় তত গলনাঙ্ক। দেখো গলনাঙ্কের যা হবে স্ফুটনাঙ্কেরও তাই যাবে। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কী অবস্থা হয় মনে রাখবে, আমি একটু আগে বললাম ফ্লোরিন হচ্ছে এবং ক্লোরিন হচ্ছে তোমাদের গ্যাসীয়, তাহলে গ্যাসের গলনাঙ্ক কম হয়, অনেক কম হয়, ঠিক আছে। ফ্লোরিন ক্লোরিন এরপরে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের ব্রোমিন। ব্রোমিন হচ্ছে তরল, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে তোমাদের আয়োডিন অ্যান্ড অ্যাস্টাটিন। জাস্ট এ মিনিট, আয়োডিন এবং অ্যাস্টাটিন। আয়োডিন এবং অ্যাস্টাটিন কিন্তু তোমাদের কঠিন, ঠিক আছে। আর আনানসেপ্টিয়ামকেও কঠিন ধরা হচ্ছে, ঠিক আছে। তো ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন। তো দেখতে পাচ্ছ যত নিচের দিকে নামছো তুমি, তত তুমি কি পাচ্ছ? তুমি কঠিন পাচ্ছ, আর কঠিনের গলনাঙ্ক কী হয়? হাই হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যত আমরা নিচের দিকে নামবো তত গলনাঙ্ক কী হবে? বেড়ে যাবে, ঠিক আছে। অ্যান্সার উইল বি তত বৃদ্ধি পেতে থাকে। নেক্সট পরেরটায় চলো, হ্যালোজেন মৌলগুলির থেকে মধ্যে সবথেকে হালকা হ্যালোজেন কোনটা? ঠিক আছে, যেটা সব থেকে ওপরে থাকে সেটা সব থেকে হালকা হয়। তো ফ্লোরিন হচ্ছে মোস্ট হালকা এখানে, ফ্লোরিন। তো অ্যান্সার উইল বি এখানে ফ্লোরিন, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্লোরিন, যদি এখানে আমি তোমাদের লিখি ফ্লোরিন হচ্ছে সব থেকে হালকা, তারপর হচ্ছে তোমাদের ক্লোরিন, তারপর হচ্ছে তোমাদের ব্রোমিন, তারপর হচ্ছে তোমাদের আয়োডিন, আর তারপর হচ্ছে তোমাদের অ্যাস্টাটিন। অ্যাস্টাটিনকে বেশিরভাগ ক্ষেত্রে ধরা হয় না কেন? এই সমস্ত যখন নর্মাল ট্রেন্ড লেখা হচ্ছে, তার কারণ অ্যাস্টাটিন হচ্ছে একমাত্র হ্যালোজেনের মধ্যে যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, তেজস্ক্রিয়, ওই জন্য ওকে ধরা হয় না, কারণ ও স্পেশাল কিছু ফিচার্স দেখায়, ঠিক আছে। যাই হোক, এখানে তোমাদের সিরিজ এইটা হবে, ফ্লোরিন ক্লোরিন বাড়ছে কোন দিকে? এদিকে বেড়ে যাবে, ঠিক আছে। ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাসিটিন। তো সব থেকে হালকা কোনটা? ফ্লোরিন। চলো পরেরটাতে। পরের প্রশ্ন, ব্রোমিন এবং ফ্লোরিন কোন ব্লকের মৌল? দেখো ব্লক নম্বর 13 থেকে, ঠিক আছে, কি বললাম আমি? ব্লক নম্বর ব্লক নয়, গ্রুপ নম্বর 13 থেকে, গ্রুপ নম্বর 18, কেবলমাত্র হিলিয়াম বাদ দিয়ে এরা পুরোটাই হচ্ছে পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট কেন? কারণ এদের প্রত্যেকের শেষে পি পাওয়া যায়। 13 থেকে 18 পর্যন্ত পুরোটাই পি ব্লক এলিমেন্ট হয়। পয়েন্ট টু বি নোটেড, পি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। গ্রুপ 13 থেকে গ্রুপ 18 একমাত্র এক্সেপশন, তাও লিখে দিচ্ছি, এক্সেপশন হচ্ছে তোমাদের হিলিয়াম। হিলিয়াম 18 গ্রুপের মধ্যে পড়ে, তৎসত্ত্বেও একে পি ব্লকের মধ্যে রাখা হয় না, একে এস ব্লকের মধ্যে রাখা হয়, ঠিক আছে।
তো অ্যান্সার উইল বি হেয়ার পি ব্লক, কারণ ব্রোমিন আর ফ্লোরিন হচ্ছে 17 গ্রুপ, তাহলে 17 গ্রুপ তো 13 থেকে 18 যখন বলছি 17 তো চলেই আসছে, তো অ্যান্সার উইল বি পি ব্লক। ঠিক আছে, চলো পরেরটা কী বলছে, এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, এই যে কনসেপ্ট যেগুলো বলছি বা যেগুলো বলে দিচ্ছি এগুলো খুব ইম্পর্ট্যান্ট, এর ওপর থেকেই প্রশ্ন পড়বে। একটি ফ্লোরিন আয়নের গঠন নিচের কোনটির মতো হয়? ফ্লোরিন আয়ন বলেছে, ফ্লোরিন বলেনি কিন্তু। ফ্লোরিনের গঠন কি হয়? 2-7, কারণ এর অ্যাটমিক নাম্বার কত? 9। ফ্লোরিন আয়ন হচ্ছে নেগেটিভ হয়। কেন নেগেটিভ হয়? কারণ ফ্লোরিন আয়নে আর একটা এক্সট্রা ইলেকট্রন ঢুকে থাকে, এখানে ঢুকে থাকে। ঠিক আছে, তাহলে এর গঠন 2 + 8 মানে 10। ঠিক আছে, 2 + 8 মানে 10, তার মানে এটা নিয়নের সমান হয়। ঠিক আছে, এটা নিয়নের সমান হয়, তাই অ্যান্সার উইল বি নিয়ন। ঠিক আছে, ফ্লোরিন আয়নের গঠন কিন্তু একটা ইলেকট্রন ঢুকলে তবে এটা মাইনাস হয়। ঠিক আছে, প্লাস মানে দিচ্ছে, মাইনাস মানে নিচ্ছে। ঠিক আছে, তো নিয়ন হবে এখানে অ্যান্সার, কারণ 2, 8, 10 হচ্ছে নিয়নের কনফিগারেশন, তো 2 + 8 10, এটা হচ্ছে ফ্লোরিন আয়নের কনফিগারেশন, তো নিয়নের মতো হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটোই রেলে পড়া প্রশ্ন। 1s2 2s2 2p5 কোনটির ইলেকট্রন সজ্জা? ঠিক আছে, 1s2 2s2 2p5, তো দেখতেই পাচ্ছ আমি কি বলেছিলাম, মাথার পাওয়ারগুলোকে যোগ করে এখানে লিখবে, তো 2 আর 2 4 আর 5 9, তো 9 কার অ্যাটমিক নাম্বার? বুঝতেই পারছো, ফ্লোরিনের, দ্যাট মিনস অ্যান্সার উইল বি হিয়ার ফ্লোরিন। ঠিক আছে, পরেরটায় চলো। পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলির মধ্যে সবথেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি কার আছে? দেখো, ইলেকট্রন অ্যাফিনিটি একটু পরেই তোমাদের বোঝাবো ইলেকট্রন অ্যাফিনিটি কী ডিটেলসে। ঠিক আছে, ইজ ডিফারেন্ট ফ্রম ইলেকট্রন নেগেটিভিটি, তো ইলেকট্রন অ্যাফিনিটি বললে অ্যান্সার হবে ক্লোরিন। ঠিক আছে, আর ইলেকট্রন নেগেটিভিটি বললে অ্যান্সার উইল বি ফ্লোরিন। এটা মনে রাখবে, একটু পরে তোমাদের ডিটেলসে বোঝাবো ইলেকট্রন অ্যাফিনিটি কী। ঠিক আছে, হাউ ইট ইজ ডিফারেন্ট ফ্রম ইলেকট্রন নেগেটিভিটি সেটা বোঝাবো। তো ক্লোরিন আর ফ্লোরিন, তো অ্যান্সার উইল বি অ্যান্সার উইল বি ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিন। এটা কেন হয়? কারণ ফ্লোরিন ছোট হয় ক্লোরিনের থেকে, ফলে ফ্লোরিন ইলেকট্রন অ্যাট্রাক্টও করে, কিন্তু ইলেকট্রন ঘরে রাখার ক্ষমতা ওর কম, ওর জায়গা কম, আর ইলেকট্রন ঘরে আনলে তবেই ও এনার্জি রিলিজ করবে। ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে টেন্ডেন্সি টু অ্যাট্রাক্ট ইলেকট্রন, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে এনার্জি রিলিজড হোয়েন ইলেকট্রন অ্যাকসেপ্টেড ইন দ্য ভ্যালেন্স সেল। ইলেকট্রন যখন ভ্যালেন্স সেলে ঢোকে তখন যে পরিমাণ এনার্জি বাইরে যায় তাকে বলা হয় ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন নেগেটিভিটি হচ্ছে অ্যাট্রাক্ট করার ক্ষমতা। চলো পরের প্রশ্নে। হ্যাঁ, পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলির মধ্যে সবথেকে বেশি ইলেকট্রন নেগেটিভিটি কার আছে? ইলেকট্রন নেগেটিভিটি বলেছে, কার হবে? তোমাদের ফ্লোরিনের, একটু আগে বললাম। আর যদি বলতো ইলেকট্রন পজিটিভিটি কার আছে, এটাও জেনে নাও। ঠিক আছে, ইলেকট্রন পজিটিভিটি হয়তো পরবর্তীকালে 25টা প্রশ্নের একটাতে রেখে দেবো আমি, তবু এখানে বলে দিই, যতবার শুনবে তত বেশি মনে রাখবে। ইলেকট্রন পজিটিভিটি কার আছে? সিজিএমের। ঠিক আছে, কার আছে? সিজিএমের। ফ্রান্সিয়াম এবং সিজিএমের মধ্যে গোলায়, ফ্রান্সিয়াম কিন্তু হবে না, সিজিয়াম হবে। ঠিক আছে, উইকিপিডিয়ায় যদি তুমি দেখো, উইকিপিডিয়ায় টোটালি কারণও দেওয়া আছে কেন সিজিয়াম হবে, কেন ফ্রান্সিয়াম হবে না। ঠিক আছে, ওকে নেক্সট পরেরটা, নিচের কোন 3টি ক্লোরিনের আইসোটোপ? ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। ক্লোরিন 35, ক্লোরিন 36, 37 এবং ক্লোরিন 38। 36ও আছে, কিন্তু 36 হচ্ছে রেডিও অ্যাক্টিভ, ওই জন্য ধরা হয় না। 35, 37 এবং 38 হচ্ছে নর্মাল আইসোটোপ, যেগুলো স্টেবল হয়। ঠিক আছে, তো অ্যান্সার উইল বি ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। চল পরের প্রশ্নে দেখো, পরেরটা কি বলছে, নিচের কোনটি তরল অধাতু? সবাই জানো ব্রোমিন, কমন কোশ্চেন, রেলওয়েতে পড়েছে, তুলে দিয়েছিলাম। আচ্ছা, মনে রাখবে ফ্লোরিন এবং ক্লোরিন হচ্ছে তোমাদের গ্যাস হয়। ঠিক আছে, বলে দিই, এটা হচ্ছে তোমাদের গ্যাস, এ হচ্ছে তোমাদের লিকুইড, আর আয়োডিন হচ্ছে তোমাদের কঠিন, হার্ড। ঠিক আছে, কঠিন, আয়োডিনও কঠিন, অ্যাস্টাটিন যেটা বলেছিলাম সেটাও তোমাদের হার্ড হয়। পরেরটা চলো কি বলছে, তোমাদের কোন হ্যালোজেনের রং লালচে বাদামি হয়? দেখো, ফ্লোরিনের রং হয় তোমাদের লালচে, মানে ইয়েলোইশ হয়। ঠিক আছে, রেডিশ ইয়েলোইশ হয়, তো ইয়েলো ধরে নাও। ব্রোমিন তোমাদের হয় লালচে বাদামি। ঠিক আছে, রেডিশ ব্রাউন, অ্যান্সার এখানে ব্রোমিন হবে। ক্লোরিনের কালার হয় তোমাদের ইয়েলোইশ গ্রিন, তো গ্রিন ধরে নাও তোমরা। আয়োডিনের কালার হয় মেটালিক গ্রে। ঠিক আছে, মানে ধাতব ধূসর।
মেটালিক গ্রে। ওকে, অ্যাস্টাটিনেরও কালার সেরকমই হয়, তবে অ্যাস্টাটিনের কালার বলা হচ্ছে যে প্রিডিক্ট করা যায়নি। ঠিক আছে, আমি যেটা উইকিপিডিয়া থেকে পেলাম, আমি বহু ঘেঁটে তোমাদের এগুলো কোশ্চেনগুলো দিই, উইকিপিডিয়া থেকে যেটা পেলাম সেটা হচ্ছে নট প্রিডিক্টেড, কারণ অ্যাপিয়ারেন্স নাকি জানা যায়নি। অ্যাসেটিন হচ্ছে সব থেকে ধরা হচ্ছে, মানে যেটা উইকিপিডিয়া অনুযায়ী, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, অ্যাসেটিন ইজ দ্য মোস্ট রেয়ারেস্ট মেটাল, সব থেকে কম, মানে রেয়ারেস্ট এলিমেন্ট, সব থেকে মেটাল তো নয়ই ওটা, সব থেকে কম পাওয়া যায় এমন এলিমেন্ট হচ্ছে পৃথিবীতে, সেটা হচ্ছে অ্যাস্টাটিন। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো পরের প্রশ্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পর্যায় সারণীতে নিচের দিকে গ্রুপ অনুযায়ী ইলেকট্রন অ্যাফিনিটি সাধারণত কী হয়? মনে রাখবে, নিচের দিকে যত যাবে তত ইলেকট্রন অ্যাফিনিটি কমতে থাকে। ঠিক আছে, কেন কমতে থাকে? কারণ অ্যাটমিক সাইজ বাড়তে থাকে। যত নিচের দিকে যাবে তত দেখবে অ্যাটমিক সাইজ তোমাদের কী হবে? বাড়তে থাকবে। অ্যাটমিক সাইজ যত বাড়তে থাকবে, দেখুন বলে দিচ্ছি, অ্যাটমিক সাইজ যত বাড়বে ইলেকট্রন অ্যাফিনিটি তত কমবে। অ্যাটমিক সাইজের সঙ্গে ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্ক ব্যস্ততাবাদী। ঠিক আছে, অ্যাটমিক সাইজ দেখো, প্রথমে ছোটো, তারপর বড়ো, তারপর আরও বড়ো, দেখো এইভাবেই তোমাদের করেছি। অ্যাটমিক সাইজ যত বাড়বে ইলেকট্রন অ্যাফিনিটি তোমাদের তত কমবে, কিন্তু এর প্রচুর ভ্যারিয়েশন দেখা যায়। নর্মাল সাধারণত বলেছে, সাধারণ ট্রেন্ড হচ্ছে এইটা। ঠিক আছে, তো গ্রুপ অনুযায়ী কী হবে? তোমাদের কমতে থাকবে, নিচের দিকে গেলে তোমাদের কী হবে? কমতে থাকবে। ঠিক আছে, চলো পরেরটাতে বলেছে হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? একটু আগে বলেছে অ্যাস্টাটিন হচ্ছে অনলি তেজস্ক্রিয় হ্যালোজেন। ঠিক আছে, সবকটাই, বাকিগুলো সবকটাই নর্মাল, হ্যালোজেনের মধ্যে অ্যাস্টাটিন হচ্ছে তেজস্ক্রিয়। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ। চলো নেক্সট পরেরটাতে, এটা একটু ঘোরানো প্রশ্ন। ঠিক আছে, দেখে নাও, ভালো করে শুনবে। লিথিয়াম এবং তোমাদের বোরনের নেগেটিভ আয়ন দিয়েছে। লিথিয়ামের অ্যাকচুয়াল যদি দেখি আমি, তাহলে কী হয়? 1s2 2s1 হয়। ঠিক আছে, এটা এইভাবে না সাজলে, তুমি নর্মাল সাজলে পারবে না। আর বোরনের কী হয়? তোমাদের 1s2 2s2 2p1, তাই না? 1s2 2s2 2p1। লিথিয়াম বোরন, লিথিয়ামের এবং বোরনের মাঝখানে বেরিলিয়াম থাকে, সেটা আমি নিচ্ছি না কারণ বলা নেই, লিথিয়াম এবং বোরন বলা আছে। এটা নর্মাল কনফিগারেশন হচ্ছে। এবার লিথিয়াম আয়নের ক্ষেত্রে কী হয়? মাইনাস দেওয়া আছে, মানে কি? মাইনাস দেওয়া আছে মানে একটা ঢুকেছে, তার মানে 1s2 2s2 হয়ে যাবে। কেন? দেখো ভালো করে, এখানে একটা ছিল, এখানে এক্সট্রা একটা ঢুকবে ইলেকট্রন, ওই জন্য এটা 1টা 2 হয়ে যাচ্ছে, এটা লিথিয়াম মাইনাস আয়ন। ঠিক আছে, আর বোরনের ক্ষেত্রে কী হয়? 1s2 সেম, 2s2, এটা 2p2 হয়ে যাবে। ঠিক আছে, দেখো এর ফিল্ড হচ্ছে ফুলফিল্ড শিল, এর হচ্ছে হাফ ফিল্ডও না, ফুলফিল্ডও না। আমরা জানি ফুল হলে অথবা হাফ হলে স্টেবল হয়ে যায়। এই দুটো কন্ডিশানে স্টেবিলিটি দেখা যায়, স্টেবল। ফুল অ্যান্ড হাফ, এই দুটো কন্ডিশানে স্টেবল দেখা যায়। এসে টোটাল কটা ধরতে পারে? দুটো। ঠিক আছে, পিতে টোটাল কটা ধরতে পারে? 6টা। ঠিক আছে, 2p6 হয়, তো পিতে টোটাল কটা ধরতে পারে? 6টা। ইয়েস, তো তুমি ক্লিয়ারলি দেখো এখানে যে এসে দুটো ধরতে পারে, তা লিথিয়ামের দেখো যদি আর একটা নেয়, লিথিয়াম টোটাল কভার হয়ে যাচ্ছে। দুটো ধরতে পারে, দেখো দুটোই আছে, এই দুইকে ধরবে না, কিন্তু এই ওপরেরটায় ধরো, এই যে এই ওপরেরটা, এটা 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল ভাবে লেখা হয়। 1s2 2s2, দেখো 2, ওপরেরটা ধরো, সব যা দেখবে মাথার পাওয়ার দেখবে। এখানে দেখো 2 আছে, এসে দুটো ধরতে পারে, এখানে দুটোই ঢুকে গেছে, কিন্তু পিতে তো 6টা ধরতে পারে, এখানে তো মাত্র দুটো ঢুকেছে। 3টে হলেও হতো, 3টে হলে হাফ হয়ে যেত। 6টা আছে, 3টে হলে হাফ হয়ে যেত। ফুলফিল হতে হলে 6টা হবে, কিন্তু এটা ফুলও নয়, হাফও নয়। তো বোরন হচ্ছে আনস্টেবল থাকবে, লিথিয়াম হচ্ছে স্টেবল হয়ে যাবে। মানে লিথিয়াম মাইনাস, বোরন মাইনাস আনস্টেবলই থাকবে, লিথিয়াম মাইনাস স্টেবল হয়ে যাবে। তো অ্যান্সার উইল বি লিথিয়াম আয়ন বেশি স্থিতিশীল হবে। তাহলে অ্যান্সার উইল বি দিস। ক্লিয়ার হয়েছে? এটা খুব কোরের প্রশ্ন। যদি তোমার বেসিক কেমিস্ট্রি তোমার যদি না জানা থাকে, তাহলে দ্রুত অ্যান্সার তুমি কিছুতেই দিতে পারবে না। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাবো, তার আগে এটা আমি সেভ করবো, কারণ 18 লাখ টাকা তোমাকে ডিটেলসে পড়তে হবে। সো লেট মি সেভ ইট অ্যান্ড দেন আই উইল গো টু 18 ঠিক আছে, ওকে। এটা আমি তোমাদের মুছে দিচ্ছি, এখানে সেভ করে দিয়েছি, চিন্তা করার কোনো কারণ নেই। ওকে, আচ্ছা এবার দেখো পরের প্রশ্ন। ইলেকট্রন অ্যাফিনিটি অনুযায়ী নিজের কোনটি সত্য? ঠিক আছে, ইলেকট্রন অ্যাফিনিটি দেখো ফার্স্ট অফ অল, ওকে দেখো ইলেকট্রন অ্যাফিনিটি কী এখানে তোমাদের বলে দিই। ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার ক্ষেত্রে যে পরিমাণ এনার্জি তুমি ত্যাগ করছো,
যে পরিমাণ এনার্জি তুমি লুজ করছো তাকেই বলা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটির যে একক, ঠিক আছে, এনার্জি, ইউ গেইন ইলেকট্রন অ্যান্ড ইউ লুজ ইট, ঠিক আছে, ইউ গেইন ইলেকট্রন অ্যান্ড ইউ লুজ এনার্জি। ইলেকট্রন গ্রহণ করার জন্য যে পরিমাণ এনার্জি তুমি ত্যাগ করছো তাকেই বলা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটির যে একক হয় সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, ঠিক আছে, অথবা কিলো জুল পার মোল। এই দুটো হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির একক, ঠিক আছে, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম অথবা কিলো জুল পার মোল। ওকে, এখানে যে প্রশ্ন দিয়েছে উত্তর সঠিক তোমাদের এখানে কোনোটাই সঠিক নয়, দ্যাট ইজ দ্য কারেক্ট, ঠিক আছে, কোনোটাই সঠিক না। কারণ কি, দেখো এগুলো আশা করি তোমরা লিখে নিয়েছো। এখন দেখো একটা জিনিস, এগুলো আমি মুছে দিচ্ছি, যেটা বোঝানোর দরকার সেটা তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে। এখানটা ভালো করে দেখো, আমরা কি দেখলাম একটু আগে, যখন তুমি পিরিয়ডে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছ, যখন তুমি পিরিয়ডে লেফট থেকে রাইটের দিকে যাচ্ছ, তখন তোমার ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ার কথা, তাই না? তার মানে হওয়া উচিত লিথিয়ামের সব থেকে কম, ঠিক আছে, হওয়া উচিত কি লিথিয়ামের সব থেকে কম আর নিয়নের সব থেকে বেশি হওয়া উচিত, কারণ বাড়ছে, লেফট থেকে রাইটে গেলে বাড়ছে। বাট এটা হয় না, এটা অনেক গ্রুপই হয় না, শুধুমাত্র এটা নয়, এটা অন্যান্য অনেক গ্রুপই হয় না। আস্তে আস্তে তোমাদের যখন এমসিকিউ আরও আমি পরের দিন দেবো তখন আরও সেগুলো রাখবো, ঠিক আছে। এখানে যেটা আছে সেটা বুঝে নাও। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড গ্রুপ। সেকেন্ড গ্রুপ খুব দারুণ একটা এক্সাম্পল দেয় যেখানে প্রচুর পরিমাণ এক্সেপশন দেখা যায়। সেকেন্ড পিরিয়ড, নট গ্রুপ, পিরিয়ড। সেকেন্ড পিরিয়ডে আমরা জানি কী কী আছে আমাদের। লিথিয়াম আছে, প্রথমে আমাদের লিথিয়াম, তারপর আমাদের বেরিলিয়াম, তারপর আমাদের বোরন, তারপর আমাদের কার্বন, তারপরে আমাদের নাইট্রোজেন, তারপর আমাদের অক্সিজেন, তারপর আমাদের ফ্লোরিন, তারপর আমাদের নিয়ন, রাইট? এই আমাদের থাকে। এবার দেখো, হওয়া উচিত লিথিয়ামের সব থেকে কম, নিয়নের সব থেকে বেশি, কিন্তু সেটা হয় না। কেন হয় না? এর কারণ একটা বলতে যাবো আর কারণ বলতে যাবো। এটার কারণ হচ্ছে কি, নিয়ন হচ্ছে সব থেকে কম হয়, কারণ নিয়ন হচ্ছে একটা নোবেল গ্যাস। ইলেকট্রন নিতেও চায় না, ইলেকট্রন দিতেও চায় না, ও চুপচাপ বসে থাকে, সুতরাং ওর ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে 0। তো ইলেকট্রন অ্যাফিনিটি নিয়নের সব থেকে কম হয়। তারপর কার হয়? দেখো, এটা ভেরি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। তারপর কিন্তু নিয়নের পরেই যে থাকে সেটা হচ্ছে বেরিলিয়াম। এর কারণ কি, বেরিলিয়ামে তুমি যদি অ্যাটমিক কনফিগুরেশন দেখো, তুমি দেখবে 1s2 2s2, ঠিক আছে। বেরিলিয়ামের যে কনফিগুরেশন সেটা হচ্ছে 1s2 2s2, ওকে, 4 হয়, 2 আর 2 4, লিথিয়াম 3, বেরিলিয়াম 4। তো বেরিলিয়ামের কনফিগুরেশন তুমি দেখতে পাচ্ছ, এর যে লাস্ট শেল সেটা ফিল আছে, এসে দুটোই থাকতে পারে, দেখো দুটোই আছে, যেহেতু এসে দুটোই আছে ফলে পুরোপুরি ওই 0 ইলেকট্রন অ্যাফিনিটি দেখায়, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে এনার্জি রিলিজ করতেও চায় না। এরপরে হচ্ছে তোমাদের নাইট্রোজেন। কেন নাইট্রোজেনকে নিচ্ছি ভালো করে বুঝবে। নাইট্রোজেনের যে অ্যাটমিক স্ট্রাকচার, মানে ইলেকট্রন যে কনফিগুরেশন, সেটা কি হয় দেখো। নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেনটাকে আমি ওপরে লিখছি, চলো। নাইট্রোজেনের ক্ষেত্রে হয় 1s2 2s2 2p3, ঠিক আছে, 1s2 2s2 2p3। অর্থাৎ নাইট্রোজেনের যে ইলেকট্রন সজ্জা তাতে তুমি দেখতে পাচ্ছ পিতে 6টা থাকার কথা, হাফ ফিল্ড হয়, মনে রাখবে ফুল ফিল্ড আর হাফ ফিল্ডে একদম স্টেবল হয়। তো নাইট্রোজেন হচ্ছে তার পরে থাকে, ঠিক আছে, ওকে। এরপরে কী থাকে, এরপরে তোমাদের থাকে বোরন, তারপর তোমাদের থাকে লিথিয়াম, তারপর তোমাদের থাকে কার্বন, তারপর তোমাদের অক্সিজেন, এবং নেক্সট তোমাদের থাকে ফ্লোরিন। সো লাস্টে ফ্লোরিন, কারণ ফ্লোরিনের সেকেন্ড মোস্ট, ঠিক আছে, ক্লোরিন তারপর ফ্লোরিন। এখানে অ্যান্সার তোমাদের কোনোটাই নয় হবে, দেখো কোনো সজ্জা এখানে খাটছে না, ঠিক আছে। তো দ্যাট ইজ দ্য অ্যান্সার হেয়ার। এটাই হচ্ছে তোমাদের সজ্জা, এটা মনে রেখো, কাজে লাগবে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। ইলেকট্রন অ্যাফিনিটি পর্যায়ে ডান দিক থেকে বাম দিকে ক্রমশ, দেখো এইভাবে যেতে বলছে পিরিয়ডে, ঠিক আছে, পর্যায়ে পিরিয়ডে ডান দিক থেকে বাম দিকে কী হয়, এই হচ্ছে আমাদের রাইট সাইড, এই হচ্ছে লেফট, ঠিক আছে। তোমাদের ডান দিক থেকে বাম দিকে যেতে বলছে, আচ্ছা সরি আমি তো উল্টো লিখলাম, হ্যাঁ সেরকম হয়ে যায়। তো ডান দিক থেকে বাম দিক মানে পুরোটাই আমার এখানে উল্টো হবে, ঠিক আছে। বাম দিক থেকে ডান দিক করে ফেলেছি, নর্মাল ট্রেন্ড অনুযায়ী আমি দেখাতে চাইছিলাম, এই দিক থেকে এই দিকে, ঠিক আছে, ওকে। অর্থাৎ রাইট টু লেফট, মনে রাখবে রাইট টু লেফট, লেফট টু রাইট হলে তোমাদের বাড়তো, রাইট টু লেফট হলে কী হবে, তোমাদের কমে যাবে। তো অ্যান্সার তোমাদের কী হবে, ক্রমশ কমতে থাকে, নর্মাল ট্রেন্ড বলে সাধারণত, ঠিক আছে, কমবে।
ঠিক আছে, কী হবে তোমাদের কমবে। ইলেকট্রন অ্যাফিনিটি পর্যায়ের ডান দিক থেকে বাম দিকে বলেছে কী হবে তোমাদের কমবে পিরিয়ড অনুযায়ী। ঠিক আছে, যদি লেফট টু রাইট যেত তাহলে বাড়তো, রাইট টু লেফট গেলে তোমাদের কমে যাবে। এটা কেন হয়? কারণ প্রোটন সংখ্যা কমে যায় তাই। কী কমে যায়? প্রোটন সংখ্যা মানে অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা কমে যায় তাই। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার কমে যায়। অ্যাটমিক নাম্বার কমে গেলে কী হয়? প্রোটন সংখ্যা কমে যায়। প্রোটন সংখ্যা কমে গেলে কী হয়? পজিটিভ চার্জ কমে যাচ্ছে। পজিটিভ চার্জ কমে গেলে কী হয়? ইলেকট্রনকে টানার ক্ষমতা কমে যায়, কারণ পজিটিভ চার্জই তো নেগেটিভ চার্জকে টানে, তাই না? তো অ্যাটমিক নাম্বার কমে যায়, যার ফলে কী হয়? ইলেকট্রন অ্যাফিনিটি ক্রমশ কমতে থাকে। ঠিক আছে, কোন থেকে কোন দিকে? রাইট টু লেফট। ক্লিয়ার? চল নেক্সট পরেরটাতে বলেছে নিচের কোনটি ইলেকট্রন অ্যাফিনিটি সত্য, নিচের কোনটি ইলেকট্রন অ্যাফিনিটি অনুযায়ী সত্য। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদের এনসিইআরটিতে নেই, মানে ক্লাস 10-এর কোর এনসিইআরটিতে নেই, কিন্তু মজিদ কৌল লক্ষ্মী সিংয়ের বইতে দেওয়া আছে। ঠিক আছে, রিসেন্ট যে বুকস তাতে দেওয়া আছে। দেখো নিচের কোনটি ইলেকট্রন অ্যাফিনিটি অনুযায়ী সত্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো বইতে থাকুক আর না থাকুক, এটা রেলে পড়ার প্রশ্ন। সো এটা রেলওয়ে এলপিতে পড়ার প্রশ্ন, সো আমাকে এটা করতে হবে, ইম্পর্টেন্ট। ইলেকট্রন অ্যাফিনিটি অনুযায়ী কোনটা সত্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমরা নর্মাল ট্রেন্ড কী জানি, যদি আমি লেখো দেখতেই পাচ্ছি এগুলো বেসিক্যালি তোমাদের দুটো গ্রুপকে নিয়ে করা হয়েছে। ঠিক আছে, দুটো গ্রুপকে নিয়ে এখানে করা হয়েছে। একটা হচ্ছে তোমাদের 16th গ্রুপ, আর দুই হচ্ছে তোমাদের 17th গ্রুপ। না, 16th and 17th গ্রুপকে নিয়ে করা হয়েছে, কারণ আমরা দেখতেই পাচ্ছি 17th গ্রুপে অক্সিজেন সালফার থাকে, আর 16th গ্রুপে থাকে তোমাদের প্রথম থেকেই লিখি আমি, ক্লোরিনটা বাদ দিচ্ছিলাম, ওকে, ক্লোরিন, তারপর হচ্ছে তোমাদের ব্রোমিন, তারপরে তোমাদের আয়োডিন, এই আমাদের থাকে। তো নর্মাল ট্রেন্ড কী বলে? নর্মাল ট্রেন্ড বলে যে যত নিচের দিকে নামবে তত কমতে থাকবে। আমি ডাউন অ্যারো মেরেছি। ঠিক আছে, যত নিচের দিকে নামবে তত ইলেকট্রন নেগেটিভিটি কী হয় তোমাদের, ইলেকট্রন অ্যাফিনিটি কী হয়, আমি নেগেটিভিটি নিয়ে আলোচনা করছি না, ইলেকট্রন অ্যাফিনিটি কী হয়, কমতে থাকে। এখানেও তাই হওয়ার কথা ছিল, বাট এটা হয় না। ঠিক আছে, এই দুটো ক্ষেত্রে উল্টে যায়, একটু আগেই বলেছি উল্টে যায়। অর্থাৎ সালফারের অ্যাফিনিটি অক্সিজেনের থেকে বেশি হয়। ওকে, সালফারের অ্যাফিনিটি কার থেকে বেশি হয়? অক্সিজেন থেকে বেশি হয়। সিমিলারলি এখানে ক্লোরিনের অ্যাফিনিটি ফ্লোরিনের থেকে বেশি হয়। ঠিক আছে, সেম কারণ, সালফার বড়, ফলে ওর অ্যাট্রাক্ট করার ক্ষমতাও বেশি, ওর রাখার ক্ষমতাও বেশি। অক্সিজেনে অ্যাট্রাক্ট করার ক্ষমতা তো বেশি, কিন্তু রাখার ক্ষমতা কম। ঠিক আছে, তো সালফারের বেশি হয় অক্সিজেনের থেকে, ওকে, আর ক্লোরিনের বেশি হয় ফ্লোরিনের থেকে। তাহলে এই দুটোর মধ্যে কম্প্যারিজন তো হয়েই গেল, এই দুটো তো গেল, ওকে, কিন্তু এই দুটোর মধ্যে কম্বাইন করবো কী করে? ঠিক আছে, তো মনে রাখবে 17 গ্রুপের ইলেকট্রন অ্যাফিনিটি 16 থেকে বড় হয়, এটা অলওয়েজ মনে রাখবে। 17 গ্রুপের ইলেকট্রন অ্যাফিনিটি কী হয়? 16 থেকে কী হয়? অলওয়েজ বেশি হয়। ঠিক আছে, এটা অলওয়েজ মনে রাখবে, এটা অলওয়েজ, মানে যে কোনো মৌল তুলনা করে নাও, বেশি হবে 17 থেকে। তাহলে অ্যান্সার আমাদের কী হবে? ক্লোরিন, তারপরে ফ্লোরিন, ঠিক আছে, তারপর আয়োডিন হবে। ডেফিনেটলি ক্লোরিন তো সব থেকে বেশি, তো ক্লোরিনের তো আয়োডিনের থেকে বেশি হবেই হবে। ক্লোরিন তো সারা পিরিয়ড টেবিলে ক্লোরিনের সব থেকে বেশি, তো আয়োডিনের থেকে ডেফিনেটলি বেশি হবে। তো তার প্রথমে ক্লোরিন, তারপর আয়োডিনটা কিন্তু আবার সালফারের থেকে বেশি হবে, কারণ আমি বলেছি 17 গ্রুপেরটা 16 থেকে বেশিই হবে। তো ক্লোরিন আর আয়োডিন তো 17 গ্রুপে অবস্থান করে, তো এদের থেকে বেশিই হবে। ঠিক আছে, এদের থেকে তো বেশিই হবে। তো ক্লোরিন, আয়োডিন, সালফার, তারপর অক্সিজেন। তো ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। পরের প্রশ্ন দেখো, লিথিয়াম এবং বেরিলিয়াম আয়নের মধ্যে কোনটি দুটো ইলেকট্রন ত্যাগ করতে চাইবে? দেখো লিথিয়াম আয়নের একটু আগে আমি তোমাদের কনফিগারেশন লিখে রেখেছিলাম। লিথিয়ামের হয় 1s2 2s2, মানে 2s1, কিন্তু লিথিয়াম আয়নের হয় 1s2 2s2। তাহলে এটা ফুলফিল্ড, তো এ তো চাইবে না। এ কি ইলেকট্রন ত্যাগ করতে চাইবে? এ তো ফিল আপ হয়ে গেছে, সে এ ত্যাগ করতে চাইবে না। ফিল হয়ে গেলে সে আর ত্যাগ করতে চায় না, সে বলে একবার পেয়ে গেছি তো আমি দেবো কেন? ঠিক আছে, আর এটা হচ্ছে তোমাদের বোরন। বোরন হচ্ছে 1s2, বোরন আয়নের লিখছি কিন্তু বোরনের না, 2s2 2p2 হয়। ঠিক আছে, বোরন আয়নের। তো এর দেখতে পাচ্ছি এর হাফও না ফুলও না, কারণ কি পিতে টোটাল 6টা থাকতে পারে, তো 3 হলে হাফ হতো, এখানে যদি 3 হতো তো হাফ হতো, তো 3ও নেই 6ও নেই, তো এর গেলো আর এলো কিছু যায় আসে না। ঠিক আছে, অন্ধের কি দিন কি বারাত, এরকম একটা এরকম ব্যাপার সেরকম। তো এ ত্যাগ করতে চাইবে কিন্তু লিথিয়াম ত্যাগ করতে চাইবে না। তো অ্যান্সার উইল বি, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার। এটা আমাদের কারেক্ট হবে না, কারণ ত্যাগ করতে চাইবে না, উভয়ই সমান নয়, উপরে কোনোটাই সঠিক নয় এমনটা তো নয়, বি আমাদের কারেক্ট হচ্ছে। তো এই হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন ছিল, খুবই ভালো প্রশ্ন। ঠিক আছে, লিথিয়াম এবং বোরন আয়নের মধ্যে, বেরিলিয়াম না বোরন, সরি, যদি বেরিলিয়াম বলে থাকি বাই চান্স হয়ে যায়, লিথিয়াম এবং বোরন আয়নের মধ্যে এখানে কম্পেয়ার করতে বলেছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। নিচে PDF আছে, ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ।